কল্পনা করুন যদি প্রত্যেক ভারতীয় ধনী বা গরিব বিনামূল্যে এমন একজন ডাক্তার পেত যে তাকে ও তার ইতিহাসকে পুরোপুরি বুঝতে পারত। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা 2030 সালের আগে খুব সহজেই ভালোভাবে সম্পন্ন করা যায়। সম্ভবত আগামী 1 বা 2 বছরের মধ্যে শুরু হয়ে যাবে, কারণ এআই এর জগতে দক্ষতা প্রায় বিনামূল্যে পাওয়া যাবে। আমি একটা ভালো জিনিস বিশ্বাস করি, এআই হবে এক বিরাট সবচেয়ে দরিদ্র ও স্বল্প শিক্ষিত এবং সবচেয়ে শিক্ষিত ও সম্পন্নদের মধ্যে এক বিরাট সমতা আনবে। যখন এআই টিউটর সস্তা হবে, হয়তো এমনকি ইউপিআই এর মতো কোনো পরিষেবা বা অন্য কোনো পরিষেবা থেকে বিনামূল্যেও পাওয়া যাবে, তখন একজন গরিব মানুষ ধনী ব্যক্তিদের ভাড়া করা মানব টিউটরের থেকেও ভালো টিউটর পাবে। বিপিও অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং এর ব্যবসা খুব দ্রুত হ্রাস পাবে। আমরা সেটাকে কাজে লাগাতে পারি এবং বিশ্বের বাকি দেশগুলোকে যারা ততটা সুসজ্জিত নয় তাদের এআই পরিষেবা দিতে পারি। একজন কৃষি শ্রমিক একজন অঙ্কোলজিস্টের দক্ষতার নাগাল পাবে, কারণ তারা দুজনেই একই এআই ব্যবহার করছে। নমস্কার এবং স্বাগত। আজকের অতিথি হলেন এমন একজন ব্যক্তি যাকে আমি বহু বছর ধরে অনুসরণ করে আসছি এবং প্রযুক্তি জগতে যা ঘটছে তা বোঝা ও তার ভবিষ্যৎবাণী করার ক্ষমতার জন্য আমি তাকে গভীরভাবে শ্রদ্ধা করি। কিন্তু শুধু আমিই নই, তিনি সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম। আসলে শুধু ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যেই নন, সাধারণভাবেও। বিনোদ খোসলা, তিনি সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা, ক্লাইনার পার্কিন্সের দীর্ঘদিনের অংশীদার ছিলেন এবং পরে খোসলা ভেঞ্চার্স প্রতিষ্ঠা করেন। এআই স্বাস্থ্যসেবা এবং জলবায়ু প্রযুক্তির অগ্রভাগে সাহসী ধারণা সমর্থন করার জন্য পরিচিত। বিনোদ প্রকৃতপক্ষে বিপরীতধর্মী বাজি ধরার জন্য বিখ্যাত, যা প্রথমে একেবারে অসম্ভব মনে হতে পারে যতক্ষণ না তারা আসলে ভবিষ্যতে পরিণত হয়। এখন আজকের বিশ্ব একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এআই হলো মূল কেন্দ্রবিন্দু এবং আমরা ভাগ্যবান যে বিনোদ খোসলা এখানে আছেন এটা বোঝার জন্য যে এআই বিপ্লবী নাকি অতিরঞ্জিত। বিনোদ, ডিকোডারে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে সময় দিয়েছেন এটা আপনার মহানুভবতা। ধন্যবাদ। এটা এখানে এসে খুব ভালো লাগছে। আমাকে বলতেই হবে, আমি আপনার কথা শুনছি এবং পড়ছি এবং আপনার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছি। এবং এটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি যে ভারতের জন্য, সেটা হলো যে এআই এর মাধ্যমে আমরা ভারতে 1.5 বিলিয়ন মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং এমনকি আইনি পরামর্শের মতো জিনিসও বিনামূল্যে পেতে পারি। যখন আপনি জানেন কিছু গরিব মানুষ আইনজীবীদের খরচ বহন করতে পারে না, তারা আসলে এআই এর থেকে পরামর্শ নিতে পারে। মানে এটা জীবন পরিবর্তনকারী, তাই না? আমি সত্যি মনে করি এটা একটা খুব অসাধারণ সুযোগ এবং খুব স্বল্প মেয়াদী। আপনি যে দুটি মূল জিনিসের কথা উল্লেখ করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, সেগুলি 2030 সালের অনেক আগেই আগামী 5 বছরের মধ্যে ভালোভাবে করে ফেলা খুব সহজ। সম্ভবত আগামী 1 বা 2 বছরের মধ্যে শুরু করা যাবে, কারণ এআই এর জগতে দক্ষতা প্রায় বিনামূল্যে পাওয়া যাবে। তাই ভাবুন, যদি প্রত্যেক ভারতীয় ধনী বা গরিব একজন বিনামূল্যে ডাক্তার পেত যে তাদের এবং তাদের ইতিহাস পুরোপুরি বুঝতে পারত। অসাধারণ। আমার মনে হয় আজকে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য যা খরচ করি তার থেকে অনেক কম খরচে এটা করা যেতে পারে। ভেবে দেখুন, একজন ব্যক্তিগত ডাক্তার, আপনার বাচ্চা ভোর 2টোর সময় অসুস্থ, আপনি সেই মুহূর্তে এআই এর মাধ্যমে একজন ব্যক্তিগত ডাক্তারকে আপনার জন্য উপলব্ধ পাবেন। যদি আপনার বাচ্চাদের হোমওয়ার্কের জন্য সাহায্যের প্রয়োজন হয়, আপনি যেই হন না কেন, এবং আপনার শিক্ষকরা স্কুলেও এসেছেন কিনা, কারণ অনুপস্থিতির হার এত বেশি, এআই মূল্যায়ন করতে পারে আপনি কি জানেন আর কি জানেন না, আপনার শেখার মধ্যে কি ফাঁক আছে, এবং আপনাকে পড়াতে পারে। যদি আপনি করছেন একটা হোমওয়ার্কের সমস্যা, এটা বলতে পারে, আচ্ছা তুমি এই অন্য ধারণাটা বোঝো না যেটা তোমার 3 মাস আগে শেখার কথা ছিল, আমি তোমাকে ওটা শিখিয়ে দিই তোমার হোমওয়ার্কে সাহায্য করার আগে। অসাধারণ।
সুতরাং সেই ধর্মের খুব খুব ব্যক্তিগত শিক্ষা সম্ভব। খুব ব্যক্তিগত ডাক্তারি পরামর্শ এবং বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে এআই বিশেষজ্ঞের পরিষেবা। আমার মনে হয় প্রায় কোনো খরচ ছাড়াই প্রত্যেক ভারতীয়কে দীর্ঘস্থায়ী রোগের ব্যবস্থাপনা দেওয়া খুব সম্ভব। আপনার যদি ডায়াবেটিস বা হৃদরোগ বা এই জাতীয় কোনো রোগ থাকে, তবে আপনার রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করার জন্য প্রায় কোনো খরচ ছাড়াই আপনাকে প্রতিদিন দিনে একাধিকবার সাহায্য করে। মানে এটা এটা একেবারেই আপনি যা বলছেন তা অকল্পনীয় যে এটা ভারতকে পুরোপুরি বদলে দেবে, কারণ দরিদ্রতার 50% জন্য আসলে চিকিৎসা পরিষেবা পাওয়া খুব কঠিন। আমরা সব জায়গায় মেডিকেল ইনস্টিটিউট এবং হাসপাতাল স্থাপন করার কথা ভাবছি, কিন্তু এটা খুবই ব্যয়বহুল। সুতরাং এটা আসলে তার অনেকটাই প্রতিস্থাপন করতে পারে, অথবা এর আগের প্রথম পদক্ষেপ হতে পারে। অন্ততপক্ষে একজন মানুষের জন্য এটি একটি ট্রায়াজের মতো। যদি কোনো মেডিকেল কেস খুব জটিল হয়ে আসে, তাহলে আপনি একজন ডাক্তারের কাছে যান, কিন্তু 95% কেসের সমাধান একজন মানুষের কাছে যাওয়ার আগেই করা যেতে পারে। এটা কি ঠিক? আসলে এটা আরো তার চেয়েও ভালো। বাহ বাহ! আমরা আরো জটিল রোগ নির্ণয়ের উপর গবেষণা দেখেছি, যেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের মানব চিকিৎসকদের চেয়েও এআই যথেষ্ট ভালো ফল করে। আজকের ডেটা এটাই সমর্থন করে। এটিকে ভারতীয় প্রেক্ষাপটের জন্য উপযুক্ত করে তৈরি করতে হবে এবং কাজ করতে হবে, কিন্তু এটা আজ সেই ক্ষমতা আছে। এটা এখনো ভালোভাবে বা ব্যাপকভাবে প্রয়োগ করা হয়নি, কিন্তু এটা হবে। এবং আমি মনে করি ভারতের জন্য আমার যে স্বপ্ন আধার ছিল প্রত্যেক ভারতীয়র পরিচয়ের ভিত্তি। হ্যাঁ, আপনি এটা পেমেন্টের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো কারণ নেই একই পরিচয় সেটআপে আধার, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা পরিষেবা দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। অসাধারণ। এবং শিক্ষা পরিষেবা, আমি মনে করি ভারত সরকারের জন্য এটা অপরিহার্য যে তারা আগামী কয়েক বছরের মধ্যে 2030 সালের অনেক আগেই ইউপিআই এর মতো পরিষেবা উপলব্ধ করার লক্ষ্য স্থির করে। হ্যাঁ, সার্বজনীন স্বাস্থ্য এবং সার্বজনীন শিক্ষা। সুতরাং আপনি অঙ্ক বা বিজ্ঞান শিখতে চাওয়া 15 বছরের ছাত্রই হন বা ইঞ্জিনিয়ারিং পড়তে ফিরে যেতে চাওয়া 50 বছরের কোনো ব্যক্তি, আপনি যা খুশি করতে পারেন প্রায় কোনো খরচ ছাড়াই, এবং এমনভাবে যা স্বাস্থ্য ও শিক্ষার জন্য ভারত সরকারের বর্তমান বাজেটের মধ্যে পুরোপুরি সাশ্রয়ী। আসলে আপনি তো উল্লেখ করেছিলেন যে এটা হাসপাতাল তৈরির চেয়েও সস্তা হতে পারে, জানেন? এআই ব্যবহার করে সরাসরি একের সঙ্গে অপরের হ্যাঁ, পরামর্শ। কিন্তু আমাকে বলুন, এটা কি খুব নৈর্ব্যক্তিক হবে? এটা কি শুধু একটা অদ্ভুত দেখতে আকৃতি হবে না? এটা প্রায় মানুষের মতো হবে, তাই না? আচ্ছা, ডেটা থেকে দেখা যায় যে মানুষেরা আসলে প্রায়শই অন্য মানুষের চেয়ে এআইকে বেশি পছন্দ করে। ওয়াও! যদি কোনো ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে আপনি কতটা মদ্যপান করেন, আপনি সত্যি উত্তর দেন না, অথবা আপনি আপনার খাওয়া দাওয়া কতটা নিয়ন্ত্রণ করেন। তাই আমরা দেখেছি যে অনেক মানুষের চেয়ে এআইকে বেশি পছন্দ করে, বিশেষ করে যদি তা সহজলভ্য হয়। জানেন তো, আপনি যদি গ্রামে থাকেন তাহলে কোনো ডাক্তারের কাছে পৌঁছানোর মতো জায়গায় যেতে আপনার একদিন সময় লেগে যাবে, এবং শুধু একজন ডাক্তারকে দেখানোর জন্য সেই সময়ের মজুরিটাও আপনার নষ্ট হয়। তাই আপনি আর ডাক্তারের কাছে যানই না। যদি আপনার শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকেন তাহলে আপনি সেই শিক্ষাটা পান না। তাই বিশেষ করে গ্রামীণ জনগণ এবং কম সুবিধাপ্রাপ্ত জনগণের জন্য এটা একটা বিরাট সুযোগ। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে ভারত সম্পর্কে একটা ছোট্ট নির্দিষ্ট কথা বলি, যেটা অনেক ডাক্তার আমাকে বলেছেন। পশ্চিমের দেশগুলোর মতো নয়, যেখানে আপনার যদি কিছু হয় আপনি আপনার ডাক্তারের সাথে একা দেখা করতে পছন্দ করেন, এবং হ্যাঁ, ভারতের ডাক্তাররা বলেন যে তারা তাদের পুরো পরিবারকে আশেপাশে চায়। সুতরাং যদি তারা কাউকে ডাকে, সে এদিক ওদিক তাকিয়ে বলবে, আমি কি আমার পুরো পরিবারকে ডাকতে পারি? এবং তারপর পুরো পরিবার আসে, তারপর তারা এটা নিয়ে আলোচনা করে। এআই কি ওইভাবে সামাজিক হতে পারে?
অবশ্যই। জানেন, আমরা একটা জুম কল করছি, এই কলে পরিবারের আরো ৫ জন সদস্য থাকতে পারে, ঠিক তাই না? ঠিক ঠিক। এবং দেখুন, এর বাস্তব উদাহরণগুলো আমি 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 এইমাত্র একটা পরীক্ষা করেছি। হ্যাঁ, আমি তো জানতামই না যে মেঘালয়ে খাসি নামে একটি বিশেষ ভাষা আছে, যা শুধুমাত্র কয়েক হাজার লোক ব্যবহার করে। এবং আমি এই সিস্টেমগুলোর একটাকে আমার সাথে খাসি ভাষায় কথা বলতে বললাম, এবং দেখা গেল যে ওটা পারে। সুতরাং আপনি এখন মেঘালয়ের এমন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন যে শুধুমাত্র খাসি ভাষায় কথা বলে, তাদের ভাষায়, তাদের প্রেক্ষাপটে। এটাই হলো বিস্ময়। কতজন ডাক্তার খাসি ভাষায় কথা বলতে পারে? একদম একদম। যাই হোক বেকোটা, আপনি যা যা বলছেন সেটাও এআই ব্যবহার করে 10টা ভাষাতে পাওয়া যাবে। তাহলে আপনি আসলে এখন তামিল, মালয়ালম, পাঞ্জাবি, বাংলা সব কিছুতে কথা বলছেন এই। বেশ, আমি ক্ষমতায়িত বোধ করছি, হ্যাঁ, হঠাৎ করে এতগুলো ভাষায় কথা বলতে পেরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ঠিকই বলেছেন। কোনো ব্যক্তির নিজের ভাষায় কথা বলতে পারাটা, যেমন ধরুন একজন ছাত্রের ক্ষেত্রে, একটা বিরাট সুবিধা। কিন্তু শুধু তাই নয়, এটা শুধু তাদের ভাষাতেই নয়, বিশ্বের যে কোনো জায়গায় বেশিরভাগ ডাক্তার রোগীদের সাথে এমনভাবে কথা বলেন যেন রোগী সব বুঝতে পারছে। যদি কোনো রোগী বোঝার ক্ষমতা ৫ম শ্রেণী স্তরের হয়, তাহলে আপনাকেও ৫ম শ্রেণী স্তরের কারোর সঙ্গে কথা বলার জন্য নিজের ভাষা পরিবর্তন করে যোগাযোগ করতে পারতে হবে। এটা শুধু। সেটার একটা কারণ হলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাও আলাদা। এটা শুধু ভাষার কাস্টমাইজেশন নয়। হ্যাঁ, এটা একই ভাষা, কিন্তু একই ভাষার বিভিন্ন স্তর। হ্যাঁ, বাহ। বোঝার বিভিন্ন স্তর, এবং সেটা সত্যি। আপনি শিক্ষা বা চিকিৎসার পরামর্শের কথাই বলুন না কেন, এটা শুনে চমৎকার লাগলো। কারণ, এবং আমার মনে হয় আপনি এটা উল্লেখ করেছেন, আমি একটু এগিয়ে বলছি যে, জানেন, আমরা চাকরির সংখ্যা ইত্যাদি দিয়ে জিডিপি পরিমাপ করি, কিন্তু এখন এমন হতে চলেছে যে আপনি ডাক্তারদের কাজ বিনামূল্যে পাবেন, আপনি টিউটরদের কাজ বিনামূল্যে পাবেন, আপনি হয়তো আইনি পরামর্শ বিনামূল্যে পাবেন। তাই জিডিপির একটা সম্পূর্ণ ভিন্ন অর্থ হবে। মানুষ এআই এর দ্বারা লাভবান হচ্ছে। হ্যাঁ, আপনি যদি জিডিপিকে ভোগ্য, পণ্য ও পরিষেবার সমষ্টি হিসাবে সংজ্ঞায়িত করেন, তাহলে আমাদের প্রচুর প্রাচুর্য থাকবে। সেগুলোর দাম কিভাবে নির্ধারিত হয় জানেন? সেই সব দাম শূন্যে নেমে গেলে জিডিপির সাধারণ পরিমাপ কমে যায়। যদি আপনি মিলিয়ন ডলার দামে কোনো জিনিস নেন, যেমন একটা কম্পিউটার, এবং সেটা $100 বিক্রি করেন, যা আজ সেলফোনের ক্ষেত্রে হচ্ছে, সেটায় এমন একটা মেশিনের কম্পিউটিং ক্ষমতা আছে যার দাম খুব বেশি দিন আগেও মিলিয়ন ডলার ছিল, জিডিপি আসলে কমে যায়। তাই বিশাল মুদ্রা সংকোচনমূলক অর্থনীতিতে জিডিপি একটি দুর্বল পরিমাপক, এবং আমার মনে হয় আমরা একটি মুদ্রা সংকোচনমূলক অর্থনীতি দেখতে পাব। কিন্তু পণ্য ও পরিষেবার উৎপাদন বাড়বে। এখন এটা উদ্বেগ ছাড়া নয়। স্পষ্টতই এআই চাকরি প্রতিস্থাপন করে এটা করতে, এবং তাই এআই এর জগতে নিম্ন আয়ের স্তরের মানুষদের কাছে মূল্যের কিছুটা পুনর্বন্টন খুব খুব প্রয়োজনীয় হতে চলেছে। এবং আমরা এর অর্থনীতির গভীরে যেতে পারি। অর্থনৈতিক প্রভাবগুলি খুব গুরুত্বপূর্ণ। নীতি একটি বিশাল পার্থক্য তৈরি করবে, এবং নীতি প্রায়শই রাজনীতির দ্বারা নির্ধারিত হবে। তাই এই বিশ্বকে বাস্তবায়িত হতে দেখার ক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষমতার চেয়ে এই সমস্ত জিনিসগুলি বেশি প্রতিবন্ধক। এবং আমি আশা করি প্রধানমন্ত্রী মোদির মতো কেউ এই কথাটা বলার দায়িত্ব নেবেন, আমি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ করব। জানেন, হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞের মতামতের থেকে আলাদা মতামত। ঠিক। একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা একজন নিউরোলজিস্ট বা একজন অনকোলজিস্ট বা একজন প্রাইমারি কেয়ার ডাক্তার বা একজন মানসিক স্বাস্থ্য থেরাপিস্টের সেটা বিনামূল্যে হবে। আপনি যদি হাসপাতালে পেট ব্যবহার করেন, সেটা বিনামূল্যে হবে। আশা করা যায় ওষুধ সস্তা হবে, কিন্তু আজ সেগুলি সস্তা নয়, কারণ ওষুধ কোম্পানিগুলোর একচেটিয়া অধিকার আছে। কিন্তু এআই নতুন ওষুধ ডিজাইন করছে, তাই এখন থেকে 10 বছর পর প্রতিটি রোগের জন্য ওষুধের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাবে, যার মানে দাম কমে যাবে। আপনি বলতে চাইছেন এআই ওই ওষুধগুলো তৈরি করবে, তাহলে আরো অনেক অনেক বেশি বিকল্প উপলব্ধ হবে। হ্যাঁ,
এআই দ্বারা ডিজাইন করা প্রথম ওষুধগুলি সম্ভবত এই বছর ক্লিনিক্যাল স্টাডিজ নামক পর্যায়ে প্রবেশ করবে। এখন ওই গবেষণাগুলো করতে 5 বা 10 বছর সময় লাগতে পারে, কারণ হ্যাঁ ওষুধের গবেষণা একটা খুব দীর্ঘ হ্যাঁ প্রক্রিয়া, কিন্তু এটা হ্যাঁ একটা সুন্দর সম্ভাবনা। তাই ওষুধ, আপনি জানেন, এমনকি রোগ নির্ণয় এবং রক্ত পরীক্ষা এবং ইমেজিং, এক্স রে, এই সবগুলোর খরচ কমানো যেতে পারে, কারণ ওই রিপোর্টগুলো পড়ার জন্য আপনার একজন রেডিওলজিস্টের প্রয়োজন নেই। এখন আপনি যে বিষয়গুলোর উল্লেখ করেছেন তার মধ্যে একটা হলো এআই আপনাকে একটা সীমা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু তারপর যখন ব্যাপারটা খুব জটিল হয়ে যায় অথবা নির্দিষ্ট শারীরিক অস্ত্রোপচারের প্রয়োজন হয় অথবা এক্স-রে প্রয়োজন হয় বা আপনি জানেন এই বিভিন্ন ধরনের রাডার পরীক্ষা, সেগুলো হলো ভৌত জিনিস, তাই তারা আপনাকে সেই পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু তারপরে আপনাকে মানুষের হস্তক্ষেপ করতে হবে, যাকে আপনি ট্রায়াস বলেন, তাই কি? সুতরাং এআই সফটওয়্যার সব সমস্যার সমাধান করবে না, হ্যাঁ, কিন্তু এটা অনেক অনেক সমস্যার সমাধান করবে। একেবারে ঠিক। আমার মনে হয় আমাদের এটা মাথায় রাখতে হবে। এবং যখন ভৌত জগৎ জড়িত থাকে, রোবোটিক্স এআই সম্ভবত 5 থেকে 7 বছর পিছিয়ে আছে, যেখানে সফটওয়্যার এআই, দুঃখিত, ইন্টেলিজেন্স এআই আছে। রোবোটিক্স বলতে আপনি বোঝাতে চাইছেন একটা রোবট? চিন্তা করতে হবে। আসলে দুঃখিত, রোবোটিক্স বলতে আপনি বোঝাতে চাইছেন একটা একটা রোবট আসলে সার্জারিটা করছে, আপনি এটাই বোঝাতে চাইছেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটা আগামী 10 বছরে সেটা হওয়ার সম্ভাবনা নেই। এটা কোনো এক সময় হবে, সম্ভবত 30-এর দশকের শেষের দিকে, কিন্তু আমি এই কথাটা বলি। যদি আপনার কোনো ডায়াবেটিক বা কার্ডিয়াক রোগী থাকে এবং আপনি তাদের স্বাস্থ্য, তাদের ওষুধ, তাদের কি ডোজ পাওয়া উচিত, ড্রাগ টাইট্রেশন যাকে বলা হয়, তাদের কি খাবার খাওয়া উচিত, তা আরও ভালোভাবে পরিচালনা করছেন এবং আপনি প্রয়োজনীয় সার্জারির সংখ্যা কমিয়ে ফেলবেন, কার্ডিয়াক সার্জারি বা অন্যান্য সার্জারি যা ডায়াবেটিস বা হাইপারটেনশন সম্পর্কিত, তাই আমার সত্যিই মনে হয় আপনি ভৌত জগতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার পরিমাণ কমাতে পারেন এআই এর সাহায্যে রোগীদের তাড়াতাড়ি যত্ন নিয়ে। মানে এটা সত্যি একটা সম্পূর্ণ আলাদা জগৎ যা আপনি দেখছেন। আর সত্যি বলতে এই ব্যাপারটা যে আর আপনি আপনার অনেক ভবিষ্যৎবাণীতে সঠিক প্রমাণিত হয়েছেন, আমি এটা নিয়ে সত্যিই খুব উৎসাহিত যে এটা হতে পারে একটা নতুন ভারত, যেখানে গরিবরা সবচেয়ে বেশি উপকৃত হয়। আসলে গরিবরাই সবচেয়ে বেশি উপকৃত হবে, যেটা আমার লেখা ব্লগের উদ্দেশ্য, যেটা আমাদের ওয়েবসাইটে আছে, এআই ভারতের জন্য কি করতে পারে। আর আমি দিয়েছিলাম এই বিষয়ে একটা বক্তৃতা ডিসেম্বরে কম্পিউটার হিস্ট্রি মিউজিয়ামে। ঠিক। একই ধারণা, আমরা ভারতীয় জনসংখ্যার নিচের অর্ধেকের জন্য অনেক কিছু করতে পারি, স্পষ্টতই উপরের অর্ধেকের জন্য, এবং এবং আপনি জানেন এমনকি বিনোদনের মতো অন্যান্য জিনিসও প্রায় বিনামূল্যে হয়ে যাবে। এখন আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং এই পরিষেবাগুলো প্রদান করতে হবে, কারণ সেগুলো এত সস্তা হবে যে সরকারের পক্ষেও প্রদান করা সহজ হবে এবং এটা করতে গিয়ে বড় বাজেট ঘাটতি তৈরি হবে না। তাই আমি এর অর্থনীতি নিয়েও সত্যি উত্তেজিত, কিন্তু দীর্ঘমেয়াদ খুব খুব উত্তেজনাপূর্ণ। স্পষ্টতই কিছু জিনিস আছে যেগুলোকে প্রভাবিত করা আরও কঠিন। বাসস্থান এবং খাদ্য এমন দুটো জিনিস যা গরিব মানুষের অনেক বেশি প্রয়োজন, এবং এআই এর দক্ষতা বা বুদ্ধিমত্তা দিয়ে সেগুলোকে প্রভাবিত করা আরও কঠিন। তাদের জগৎটা সেই জগৎটা বুদ্ধিমত্তা বিনামূল্যে হওয়া বা জ্ঞান বিনামূল্যে হওয়ার সাথে যুক্ত নয়। এটা আসলে বাসস্থান নির্মাণের সঙ্গে যুক্ত। এখন আমি মনে করি এমন উপায় আছে যাতে যাতে বাসস্থানের খরচও কমতে পারে যদি আপনি একটি শক্তিশালী পদক্ষেপ নেন, কিন্তু যখন আপনি খরচ কমাচ্ছেন তখন আপনি কর্মসংস্থানের ওপরও চাপ দেখতে পাবেন। আর তাই আমাকে এই বিষয়টা উল্লেখ করতেই হবে। এটা মোটেই সহজ নয় এবং আমাদের এগুলো নীতিগত বোঝাপড়া হবে, কিন্তু আমি প্রথমে যে দুটোর কথা উল্লেখ করেছি, জানেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রাথমিক পরিচর্যা এবং বিনামূল্যে শিক্ষা হলো এটি ইউপিআই এর মতো পরিষেবা বা একটি আধারের মতো পরিষেবার অংশ হিসাবে খুব শীঘ্রই প্রদান করা খুব সহজ। আমাকে বলতেই হবে, ভারতে ইউপিআই
একটি বিশাল সাফল্য। ঠিক, এবং এবং আপনি জানেন জানেন, আপনি একটা কিন্তু ডাব বিক্রেতার কাছে এবং সে ইউপিআই ব্যবহার করে, সবাই এটা ব্যবহার করছে। এটা শুধু একটা বিপ্লব। না, এটা একটা দারুণ উদাহরণ। দেখুন, পশ্চিমে আমেরিকার মতো দেশে ভিসা এবং মাস্টার কার্ড প্রতিটি লেনদেনের ওপর একটা একটা 2 বা 3% ট্যাক্স, ঠিক। তাই না? এটা এমন যে ভারতে সেই ট্যাক্সটা চলে গেল হ্যাঁ, ইউপিআই এর কারণে। আমার মনে হয় প্রাথমিক পরিচর্যার খরচ কমে আসতে পারে এই পরিষেবাটি দিতে, তা শিক্ষাই হোক বা স্বাস্থ্যসেবা। মাসে 10-20 টাকার বেশি খরচ হওয়া উচিত না। এটা প্রতি মাসে শত শত টাকা নয়। হ্যাঁ, এটাই তো কথা। এটা এতটাই সস্তা, কয়েক বছরের মধ্যে এটা এতটাই সস্তা হওয়া উচিত। 2030 সালের মধ্যে তো বটেই। 2030, সেটা মাত্র 4 বছর দূরে। একদম দোরগোড়ায়। বাহ! কিন্তু একটা দিক যা আমি জানতে চাই, আপনি কিভাবে সামলাবেন? যেমন ধরুন, বাবা মায়েরা যারা বাচ্চাদের জন্য টিউটর বা তাদের সন্তানদের জন্য বা একে অপরের জন্য ডাক্তার বা এমনকি আইনি পরামর্শের জন্য এআই ব্যবহার করে, আপনি কিভাবে তাদের বিশ্বাস স্থাপন করবেন যে এআই এমন কিছু যার উপর তারা ভরসা করতে পারে? আপনি কিভাবে সেটা করবেন? আমার মনে হয় এআই এর চরিত্র বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য অনেকগুলো প্রক্রিয়া থাকবে। আমি যে সহজ উদাহরণগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা হলো, আজ এটা বলার কোনো ভালো উপায় নেই যে ডাক্তাররা একজন রোগীকে নির্ণয় করার ক্ষেত্রে কতটা ভালো কাজ করে। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণার পৃষ্ঠপোষকতা করেছি। ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ডাক্তারের কাজের মান কীরকম। তাই আপনি যখন একটি এআই অনুমোদন করেন, তাকে ডাক্তারের চেয়ে ভালো কাজ করতে হবে, যাতে আপনার কাছে তুলনা করার জন্য একটি ভিত্তি থাকে। সেই এআই এর সাথে মানুষের কাজের অনেক মাত্রার, শুধু একটা মাত্রার নয়, যার মধ্যে মানসিক প্রতিক্রিয়ার মতো মাত্রাও অন্তর্ভুক্ত। আসল ঘটনাটা হলো, ভারতের বেশিরভাগ মানুষ যদি তারা ডাক্তারের কাছে যান, তারা ডাক্তারের সামনে 2 মিনিট সময় পান। হ্যাঁ, হ্যাঁ। এমনকি যারা সচ্ছল, এমনকি যখন আমার বাবার ক্যান্সার হয়েছিল আর আমি তাকে নিয়ে গেছিলাম, ডাক্তার আমাকে 15 মিনিট সময় নিয়ে ব্যাপারটা বোঝানোর জন্য আগ্রহী ছিলেন না। তার করার মতো অনেক কাজ ছিল। হ্যাঁ, এবং তাই এআই পারে ঘন্টার পর ঘন্টা ধরে এটা ব্যাখ্যা করতে এবং সব প্রশ্নের উত্তর দিতে, এটা শুধু যা একজন রোগী থাকতে পারে। এটা একটা সুন্দর নতুন শব্দ, দুনিয়া যা ঘটতে পারে, যেটা আপনি আসলে আমাদের জন্য তুলে ধরছেন। কিন্তু আপনার ভারতের জন্য এক বা দুটো বড় সতর্কবার্তাও রয়েছে। আমরা উদাহরণস্বরূপ সফটওয়্যার এবং বিজনেস আউটসোর্সিং এর একটি প্রধান কেন্দ্র। এআই সেটার জায়গা নিতে পারে, তাই না? বিজনেস আউটসোর্সিং, সফটওয়্যার। হ্যাঁ, দুঃখিত, প্রায় নিশ্চিতভাবে 5 বছরের মধ্যে আইটি পরিষেবাগুলির ব্যবসা বেশিরভাগই দ্রুত হ্রাস পাবে। বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং এ ব্যবসা দ্রুত হ্রাস পাবে, সেটা ইতিমধ্যেই ঘটছে। কাস্টমার সাপোর্ট কল, সেটা খুব দ্রুত কমে যাচ্ছে, তাই ওগুলো চলে যাচ্ছে। কিন্তু ভারতের একটা সুবিধা আছে, এর একটি জনসংখ্যা আছে যার মধ্যে বেশ বড় সংখ্যক শিক্ষিত মানুষ রয়েছে। যেহেতু ভারতীয়রা বিশ্বজুড়ে নিজেদের প্রতিষ্ঠা করেছে, জানেন তো, ভারতীয় ইঞ্জিনিয়াররা প্রভাবশালী, আমাদের প্রযুক্তিবিদরা সিলিকন ভ্যালিতে প্রভাবশালী। আমরা সেটা নিতে পারি বিশ্বের বাকি অংশকে, যারা ততটা সুসজ্জিত নয়, তাদের এআই পরিষেবা সরবরাহ করতে পারি। এবং আমি মনে করি, আমি যদি সেই দিকে ব্যবসা বিকাশের দিকে নীতি নির্ধারণ করতাম, তাহলে আমি সেটার উপরেই মনোযোগ দিতাম। এআই রপ্তানির উপর ফোকাস। ঠিক, এটা বিপিও পরিষেবা রপ্তানি বা আইটি এর পরিবর্তে এআই পরিষেবা রপ্তানি। বিপিওর পরিবর্তে পরিষেবা রপ্তানি, এটা একটা বিশাল পরিবর্তন যার কথা আপনি বলছেন। বিপিওর পরিবর্তে আপনারা এআই রপ্তানিকারক হয়ে উঠছেন এবং আমাদের আছে সেই ক্ষমতা, কিন্তু আমাদের এর উপর মনোযোগ দিতে হবে, তাই না? হ্যাঁ, তাই আমরা সবেমাত্র একটি আকর্ষণীয়, জানেন, আমরা সর্বম বিনিয়োগ করেছি, কারণ আমি সবসময় ভাবতাম যে ভারতে একটি সার্বভৌম এআই মডেল থাকা উচিত, যা ভারতেই আছে। তাই আমরা সর্বমে বিনিয়োগ করেছি যারা ভারতের জন্য ভারতে এআই তৈরি করছে।
এবং 12 বা 13টি আঞ্চলিক লিপির উপর খুব বেশি মনোযোগ দিচ্ছে, যেগুলির জন্য পাশ্চাত্য মডেলগুলি সত্যিই ভালো কাজ করার মতো যথেষ্ট ডেটা নেই। তো এটা একটা উদাহরণ। আমরা ভারতে ইমার্জেন্ট নামে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে সবেমাত্র বিনিয়োগ করেছি। প্রায় 0 থেকে $50 মিলিয়ন রান রেটে পৌঁছতে তাদের 7 মাস সময় লেগেছে। 7 মাস। এটা হলো একদম অসাধারণ উদ্যোগপতি, নাম ইমার্জেন্ট, ভারত থেকে। তাই আমি মনে করি সুযোগ আছে, বিপদ আছে, এবং সেখানেই রাজনীতি এবং নীতির গুরুত্ব খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি আমরা খেয়াল না রাখি, নিচের স্তরের ভোটারদের খেয়াল না রাখি, তাহলে তারা এআই কে প্রত্যাখ্যান করবে। তারা এআই এর বিরোধিতাকারী লোকেদের নির্বাচিত করবে, যারা এআই সমর্থন করে তাদের নয়। জানেন, একটা বিপদ যা মনে রাখতে হবে তা হলো চীন খুব প্রতিশ্রুতিবদ্ধ। তাদের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এআইতে নেতৃত্ব দেওয়াকে একটি জাতীয় পরিকল্পনার লক্ষ্য হিসাবে রাখা হয়েছিল। হ্যাঁ, ওরা খুব ভালো করেছে এবং ভারতও ভালো করতে পারে। আমাদের ক্ষমতা আছে। ভারত তা করতে পারে। ভারতের রাজনীতি আছে, চীনের রাজনীতি নেই। ঠিক, একদম, তাই না? হ্যাঁ, চীন মূলত ইঞ্জিনিয়াররাই চালায় বলতে গেলে নীতি এবং সরকারের উচ্চ স্তরে, এবং তারা এমনভাবে বলবৎ করতে পারে যেভাবে ভারতে কোনো কিছু বলবৎ করা কঠিন। গণতন্ত্রের সেই অসুবিধাটা আছে, কিন্তু আমি আশা করছি বর্তমান সরকার এ ব্যাপারে একটি আগ্রাসী অবস্থান নেবে, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং ভারতীয় জনগণের কাছে এই পরিষেবাগুলি পৌঁছে দেওয়ার জন্য। আমার কথা হচ্ছিল, জানেন, একটি দেশের একজন বিশ্ব নেতার সাথে, এবং তিনি বললেন যে তিনি দেশে এআই গ্রহণ করবেন না, কারণ তারা চাকরি হারানোর বিষয়টা এড়াতে চান। কিন্তু এটা একটা খুব বোকার মতো পদক্ষেপ, কারণ তারা সমস্ত সুবিধাগুলো এড়িয়ে যায়। আপনারটা ঠিক এর উল্টো। হ্যাঁ, আপনার পরিকল্পনা যে বিষয়টা নিয়ে আমি খুব উত্তেজিত, তা হলো এতে চাকরি যাবে না। প্রথমত এটা একটা অনেক ভালো জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করে, আর দ্বিতীয়ত যদি আপনি মনোযোগ দেন, আপনি চাকরি হারানোর মাত্রাটা পাল্টে দিতে পারেন। হ্যাঁ, এআই রপ্তানির আমি একটা ভালো জিনিস বিশ্বাস করি। এআই একটা বড় সমতা বিধায়ক, সবচেয়ে দরিদ্র আর সবচেয়ে কম শিক্ষিত, এবং সবচেয়ে শিক্ষিত আর সবচেয়ে সচ্ছলদের মধ্যে। আর এর কারণ প্রত্যেকের কাছে এআইতে একই বুদ্ধিমত্তা থাকবে, এআইতে একই শিক্ষা থাকবে। তাই আসলে একজন কৃষিকর্মী একজন অনকোলজিস্টের দক্ষতার নাগাল পাবে, কারণ তারা দুজনেই একই এআই ব্যবহার করছে। হ্যাঁ, অসাধারণ। তাই এটা একটা দারুণ আর সমতা বিধায়ক হবে যদি আমরা সঠিক নীতিগুলো চালু করতে পারি। কারণ না হলে ধনী বা মধ্যবিত্তরা ভালো ডাক্তার পায়, গরিবরা পায়। হ্যাঁ, আপনি জানেন, অবশ্যই ডাক্তার, কিন্তু এখানে এটা যেন সমান, সবার জন্য সমান। প্রত্যেক সচ্ছল ভারতীয় ব্যক্তিগত শিক্ষক রাখছে তাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, গরিব মানুষরা একজন ব্যক্তিগত শিক্ষক রাখার সামর্থ্য রাখে না, তাই যারা সচ্ছল তাদের সকলের জন্য একটি স্বাভাবিক সুবিধা রয়েছে। যখন এআই টিউটর সস্তা হবে, হয়তো এমনকি একটি ইউপিআই এর মতো পরিষেবা বা অন্য পরিষেবা থেকে বিনামূল্যেও পাওয়া যাবে, তখন গরিব মানুষটি ধনী ব্যক্তিদের নিয়োগ করা মানব শিক্ষকের চেয়েও ভালো একজন শিক্ষক পাবে। চমৎকার। হ্যাঁ, আর বাচ্চাদের সেই বিশাল অসুবিধাটা থাকে না, যেটা ধনী হওয়ার ফলে আসে। আমি ফিরে আসার আগে আপনাকে দ্রুত জিজ্ঞাসা করতে চাই, আমার কাছে প্রথাগত বিএ এবং এমএ ইত্যাদির জন্য এর অর্থ কী, এই বিষয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু তার আগে আপনি শত শত এবং হাজার হাজার বিনিয়োগ করেছেন। আপনি এইমাত্র উল্লেখ করলেন যে আপনি ভারতের কিছু কোম্পানিতে বিনিয়োগ করেন। বিনিয়োগ করার আগে আপনি যে 2 বা 3টি জিনিস দেখেন এবং যা আপনাকে বলায় ঠিক আছে এটা লাভজনক নয়, সেগুলি আমাকে বলুন। জানেন, এমন এক শ্রেণীর মানুষ আছেন যারা পৃথিবীকে যেমন আছে তেমনই সংজ্ঞায়িত করে। জানেন, তারা পৃথিবীকে মেনে নেয়, এবং তারপর অল্প শতাংশ মানুষ আছেন যারা বলেন
এই পৃথিবীটা এমন হতে পারে এবং আমি সেটা ঘটানোর জন্য চালনা করব। আমি এটাকে বলি মানবিক ক্ষমতা। পরিবর্তন ঘটানোর জন্য তাদের ক্ষমতা আছে। আমি এটাই খুঁজি, তারা প্রতিকূলতা সত্ত্বেও পরিবর্তনকে চালনা করে এবং অনেক প্রতিকূলতা থাকে। উদ্যোক্তা হওয়া কঠিন, বেশিরভাগ উদ্যোক্তাই ব্যর্থ হয়, কিন্তু উদ্যোগী লোকেরাই পরিবর্তনটা ঘটায়। এবং আমি আশা করি এই পডকাস্টে শুনেও কিছু মানুষ সব কিছুর মধ্যে আরও পরিবর্তন আনতে অনুপ্রাণিত হবে। জানেন, এটা অনেক সাহায্য করেছে। ভারতে সম্প্রতি সফল উদ্যোক্তাদের ভালো রোল মডেল তৈরি হয়েছে এবং সেই কারণে আরও তরুণ তরুণীরা উদ্যোক্তা হতে চাইছে এবং নিজেদের মধ্যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা গড়ে তুলছে। ওরা নিজেদের ভাগ্যকে মেনে নিচ্ছে না, এটাই যা আছে এবং এটা মেনে নাও। তো ঠিক, এটা আমার কাছে উৎসাহ ব্যঞ্জক। এটা খুবই উৎসাহব্যঞ্জক। ডাক্তার, টিউটর ইত্যাদির কথায় ফিরে আসলে এআই এর সঙ্গে সেই ব্যক্তির ওপর এর কি প্রভাব পড়বে যার এমবিএ বা এমবিবিএস বা শুধু একটা সাধারণ ডিগ্রি আছে, যেখানে এখন আপনি জানেন সব কিছুই এআই এর ওপর নির্ভরশীল। এটা কি একরকম, ওরা কি একটু সমস্যায় পড়েছে? সুতরাং আমার মনে হয় আপনাকে সময়সীমার দিকে তাকাতে হবে। পরবর্তী 5 বছর বা 2 বছর, তাই তারা এর সুবিধা নিতে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত। সুতরাং আমি যেভাবে এটা ব্যাখ্যা করব, ভারতের প্রত্যেক ডাক্তার 5 জন এআই ইন্টার্ন পেতে পারেন যাদের তারা তদারকি করতে পারবে এবং তাই তারা তাদের কাজের ক্ষমতাকে কাজে লাগায়। কিন্তু আপনি যদি 2040 15 বছরের কথা বলেন, এমন সময়সীমা যা একটি দেশের জন্য প্রাসঙ্গিক, কোনো ব্যক্তির জন্য নয়, তারা সেই সব লোকেদের সমান হয়ে যাবে যাদের সেই মেডিকেল ডিগ্রি বা এমবিএ নেই। সুতরাং সেই জন্য আমি বলি এটা সমতা আনবে, কিন্তু এর মানে হলো আজ যে কয়েকজন লোকের বড় সুবিধা আছে তাদের সেই বিশাল সুবিধা থাকবে না, বা অন্তত অত বড় সুবিধা থাকবে না। সেটাই, আবারও সমদর্শিতা। এটা ভালো যে সবাই, আমার মনে হয় আমাদের থাকবে এআই এর মাধ্যমে সঠিক নীতির সাথে সমাজে অনেক বেশি সমদর্শিতা আনা সম্ভব, এবং আমি এটা নিয়ে উৎসাহী। কারণ আজ আপনি যদি এগিয়ে শুরু করেন, কারণ আপনার ভালো শিক্ষা আছে, আপনার বাবা মা আপনাকে স্ট্যানফোর্ড বা এই জাতীয় কোথাও পাঠানোর জন্য টাকা দিয়েছেন, আপনি বাকি সবার থেকে অনেকটাই এগিয়ে আছেন। প্রত্যেক বাচ্চার সেই সুযোগ পাওয়া উচিত। সমাজে যাকে অর্থনৈতিক গতিশীলতা বলা হয় তা নাটকীয়ভাবে বাড়তে পারে। অসাধারণ। এবং এআই এর আগে সেটা করতে অনেক টাকা খরচ হতো। আপনি সব জায়গায় হাসপাতাল চান, হ্যাঁ, আপনি অ্যাক্সেস চান, আপনাকে ভর্তুকি দিতে হবে। কিন্তু এখন সেটা বদলে গেছে। আপনি অনেক অনেক অসীম কম খরচে বৃহত্তর ইকুইটি পেতে পারেন, অথবা 10 ভাগের 1 ভাগ খরচে। হ্যাঁ, কিছু কিছু পরিষেবার ক্ষেত্রে, যেমন আমি উল্লেখ করেছি আবাসন এবং খাবারের মতো জিনিসগুলি এখনো কঠিন পরিষেবা, কিন্তু আমার সন্দেহ তারা। কিন্তু আপনি সেখানে এমনও উল্লেখ করেছেন, আমার মনে হয় আপনি এমনও লিখেছেন যে আপনি দেখতে পারেন এআই আবাসনের জন্য ব্যবহৃত সামগ্রী বা রাস্তার জন্য ব্যবহৃত সামগ্রী দেখতে পারে এবং কি আকারের একটা রাস্তার প্রস্থ হওয়া উচিত, এবং তারা খরচ কমাতে পারে এবং এটিকে হয়তো 10 ভাগের 1 ভাগ নয়, কিন্তু 3 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগ সস্তা করতে পারে। এবং আমি এই বিষয়টি দেখতে অনেক সময় ব্যয় করছি যে আবাসনের মতো কোনো জিনিসকে কি অনেক অনেক সস্তা করা যায় যখন এটা এত ভৌত। ব্যাপারটা হলো, যদি বাড়িগুলো যেখানে বানানো হবে সেখানে তৈরি না করে কারখানায় তৈরি করা হতো, তাহলে সেগুলোর দাম অর্ধেক হতো। ঠিক ঠিক। এটা আমরা আজ জানি। তাই আর যদি আপনি অনেক কম সামগ্রী ব্যবহার করতেন, যাকে আমি বলি আবাসনকে বস্তুহীন করা, তাহলে তা আরো অনেক সস্তা হতো। তাই আমি সত্যি মনে করি যে সেই সমস্যাগুলোর সমাধান হয়নি, কিন্তু আমি এর ওপর কাজ করছি। আমি এমন প্রযুক্তির ওপর কাজ করছি যা সেটাকে আরো সহজ এবং আরো ভালো করে তোলে। কিন্তু আমি বলবো না যে সেগুলোর সমাধান হয়ে গেছে বা এটা কিভাবে করা হবে তা বোঝা সহজ। এগুলো কঠিন সমস্যা, কিন্তু এর ওপর কাজ করা সার্থক। বিনোদ খোসলা, খুব ভালো। সত্যি আমি এটা শুনে এতটাই উৎসাহিত যে দেখুন, ভারতের জন্য এক দারুণ ভবিষ্যৎ, কিন্তু এটাকে বাস্তবায়িত করতে হবে এবং তাতে অনেক বাধা এবং প্রতিবন্ধকতা আছে, যা অবশ্যই স্বাভাবিক। এবং যেমন আপনি বললেন, আপনি যদি বিশ্বকে বদলাতে চান
তাহলে প্রতিবন্ধকতা থাকবেই। কিন্তু ভারতের ভবিষ্যৎ কেমন হতে পারে সে সম্পর্কে আমাদের শেষ একটি বক্তব্য দিন, যা ভারতের জন্য এক বৈপ্লবিক ভবিষ্যৎ হতে পারে। আচ্ছা, আমি মনে করি সমস্ত মৌলিক পরিষেবার জন্য বাজেট ঘাটতি এবং ওই সমস্ত কিছু কাটিয়ে ওঠা সম্ভব। এটা একটা বিশাল ব্যাপার। এটা সম্ভব। আমার অন্যতম পছন্দের একটি বিষয় হলো গাড়িগুলোকে এমন গণপরিবহন দিয়ে প্রতিস্থাপন করা যা স্বচালিত গণপরিবহন। আমাদের কাছে একটা সিস্টেম আছে একটা করার জন্য, আমরা ওটা করার জন্য একটা সিস্টেম তৈরি করেছি। সুতরাং একটা ডিটিসি বাসের খরচের পর্যায়ে আপনি উবেরের মতো পরিষেবা বা ওলার মতো পরিষেবা পেতে পারেন। এআই ব্যবহার করে কেন? কারণ এআই গাড়িগুলো চালাচ্ছে এবং সেগুলোকে কাজে লাগাচ্ছে, আর সেগুলো ব্যক্তিগত গাড়ি। আপনি একটা গাড়িতে দুজন লোক থাকে, দিল্লির বাসের মতো 100 জন। ঠিক। তাহলে আপনি ভবিষ্যতে একটা খুব আলাদা পৃথিবী দেখতে পাচ্ছেন, সম্ভবত ভারতের জন্য। আমি দেখতে তো পাচ্ছি, আমার মনে হয় অনেক কিছুই সম্ভব। এর বেশিরভাগটাই এখন রাজনীতিবিদ আর নীতির হাতে। আর মানুষের এই স্বপ্নকে বিশ্বাস করার মতো যথেষ্ট আশাবাদী পাওয়া এবং তারপর একে বাস্তবায়িত করার চেষ্টা। এটা আপনি হবে না। উদ্যোগপতি এবং সরকারকে এটা সফল করতে হবে, আর চীন অবশ্যই তা করছে। ঠিক, কিন্তু আমার মনে হয় আপনি যা বলছেন তার মূল কথাটা হলো, দুঃখিত, আমি এইমাত্র একটা প্রবন্ধ পড়লাম যে একটা কারখানা আছে যেখানে দিনে 6টা মাটি খোঁড়ার সরঞ্জাম তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে রোবটের দ্বারা নির্মিত। দারুণ। এখন এতে নির্মাণ কাজ সস্তা হবে। হ্যাঁ, যদি সেটা হয় ঠিক ঠিক ঠিক। তাহলে কিন্তু শ্রমের খরচটা চলে যাবে। না, কিন্তু একটা জিনিস, শেষ কথা, ভবিষ্যতে একটা বড় পরিবর্তন আনার জন্য আপনাকে সাধারণত অনেক টাকা খরচ করতে হতো, কিন্তু এআই দিয়ে আপনি কম খরচে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন, এবং সেটা উৎসাহজনক। হ্যাঁ, ভারতে সমস্যাটা হলো কম মূলধন বিনিয়োগে কিভাবে কাজ করা যায় হ্যাঁ হ্যাঁ, এবং কম টাকা খরচ করে। এবং আমি মনে করি এআই অনেক ক্ষেত্রে একটি সুযোগ করে দেয়। সব ক্ষেত্রে নয়, তবে অনেক অনেক ক্ষেত্রে। এটি একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আসলে এটা একটা আশাবাদী দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি মনে করি এটা খুব স্পষ্ট করে দেয় যে এআই হলো অল ইন্ডিয়া এআই। সুতরাং আপনি জানেন এটা শুধু কাকতালীয় নয়, কিন্তু ধন্যবাদ। ওরা আপনাকে এমনি এমনি দূরদর্শী বলে না, বিনোদ। সময় দেওয়ার জন্য ও শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি সত্যিই চাই সবাই এটা শুনুক এবং এর থেকে শিখুক। হ্যাঁ, আমি আশা করি সরকারের সঠিক লোকেরা এটা শুনবেন। একদম একদম। দেখুন, অনেক রাজ্য, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক রাজ্য ইতিমধ্যেই শিক্ষার জন্য এখানকার সংস্থাগুলির সাথে কাজ করছে। আমি মনে করি অন্যদের ক্ষেত্রেও একই জিনিস সম্ভব, এবং আশা করি আরো বেশি লোক এটা করবে। হ্যাঁ। শেষ করার আগে আমি বলি, আমার স্ত্রী একটি অলাভজনক সংস্থা চালান যেটি ছাত্রছাত্রীদের জন্য এআই টিউটর তৈরি করে। ওয়াও। সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ইতিমধ্যেই প্রতি মাসে এটি ব্যবহার করছে, যার মধ্যে ভারতেও অনেকে আছে। আমার মনে হয় এটা একটা সত্যিকারের সুযোগ। ওটা কি? ওটার লিঙ্কটা কি, যাতে লোকেরা জানতে পারে যে ওটা কি? এটার নাম সিকে পারো অর্গ। প্রোডাক্টটির নাম ফ্লেক্সি এআই টিউটর সিকে পোয়ার্ড অর্গেট, এবং এটি বিনামূল্যে। এটি একটি অলাভজনক একটি বিনামূল্যে প্রোডাক্ট অফার করে। এবং এটা আমার মতো তরুণদেরও শেখাতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এবং আপনিও। ঠিক আছে, ঈশ্বর আপনার মঙ্গল করুন, এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং এরপরে আমি সত্যি আশাবাদী বোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, বিনোদ। আপনাকে অনেক ধন্যবাদ।